ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ। সত্যি আমরা ঋণী কবিতার কাছে, কারণ কবিতা আমাদের মন খারাপের সঙ্গী, কবিতা আমাদের ভালোবাসার সঙ্গী, কবিতা আমাদের ভালো রাখে। তাই তো বারে বারে কবিতায় ফিরে আসি। নমস্কার, কথা ও কবিতায় আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। কথা ও কবিতায় আজকে আমার সঙ্গে স্টুডিওতে আছে আবৃত্তিকার ঝর্ণা সর্দার। নমস্কার ঝর্ণা। নমস্কার। অনেক ভালোবাসা তোমাকে। আজকের এই কথা ও কবিতায় আমাদের স্টুডিওতে, আমাদের আড্ডায় তোমার কবিতার ঝুলি, কবিতা নিয়ে বেঁচে থাকা, জীবন জুড়ে কবিতা তুমি বলছিলে গল্প করতে করতে, সেই গল্পগুলো আজকে কিন্তু আমরা শুনবো তোমার কাছ থেকে। অবশ্যই অবশ্যই। কেমন? হ্যাঁ। তো শুরুতেই আগে একটা কবিতা শুনে নি, কেমন? কি শোনাবে আমাদের বলো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কালজয়ী ভালোবাসার কথা শোনাই। ভালোবাসা ছাড়া তো আমাদের কিছুই নেই। শোনাও। অনন্ত প্রেম শোনাই। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছে কি তোহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের কথা, অতি পুরাতন বিরহ মিলন ব্যথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চির স্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। চির পুরাতন নিত্য নূতন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি, সকল কালের সকল কবির গীতি। ভালোবাসিয়াছি তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। ভালোবাসার কথা যেন শেষ হয় না, মনে হয় যেটা তুমিও দেখলাম এই কবিতার ক্ষেত্রে, মানে শেষ করে আবার প্রথম লাইন সেটাকে আরো একবার রিপিট করলে। বারবার বলি ভালোবাসার কথা। তাই তো, কবিতাকে যারা আমরা নিয়ে পথ চলি, তুমি তো একটু লেখালেখিও করো। হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ, লেখালেখি করি। আমি 10 বছর মহারাষ্ট্রে ছিলাম। আচ্ছা। তো সেখানে যখন ছিলাম, ছেলেদের হিন্দি মিডিয়ামে ওরা পড়তো, হিন্দি ইংলিশ মিশিয়ে। তো আমার অত বাংলা চর্চাটা হয়নি। তো এখানে এসেছি 1 বছর মতো হয়েছে। তো ইতিমধ্যেই আমি বিভিন্ন পত্রপত্রিকাতে লেখালেখি শুরু করেছি, অনেক যৌথ সংকলন বেরিয়েছে। চেষ্টা করছি আগামী বছরে একটা নিজের সংকলন বের করব। বাহ বাহ, অগ্রিম শুভেচ্ছা রইল তোমার জন্য। অনেক অনেক ভালোবাসা তোমাকেও। তাহলে আজকে তোমার লেখা একটা শুনি। অবশ্যই শুনবে। শিশু দিবসে আমি একটা কবিতা লিখেছিলাম। তো কবিতাটা এরকম যে, আমার পাশের বাড়ি একটা কাজের মেয়ে,
তো রোজ সকালে ডাস্টবিন ফেলতে যায়, ভীষণ রোগা মেয়েটা। দু হাতে দুটো বালতি এমনভাবে নেয় যে তার শীর্ণ শরীরটা পুরো ঝুলে যায়। আমিও যেতাম পাশে, তো তাকে দেখে বারবার মনে প্রশ্ন উঠে এসেছে যে অন্তত জিজ্ঞেস করে ওর নামটা কি, কিন্তু জিজ্ঞেস করা হয়নি। সেই ভেবে আমি একটা কবিতা লিখে ফেলেছিলাম। বাহ, তো সেটা আমি শোনাই। বঞ্চিত শৈশব। নাম কি রে তোর? বেভুল মনা। মানে কি তার? নেই তো জানা। কোথায় থাকিস? ওই বাড়িতে। বাবা কি করেন? রিক্সা টানে। তো ওই বাড়িটা দেখালে যে? ওই বাড়িতে বছর তিনেক ঘর মুছি আর বাসন মাঝে। লেখাপড়া হয়নি মোটে। ভাত তো রোজ পাতে জোটে। পেট ভরে পাস মাঝে মাঝে। লেখাপড়ার স্বাদ জাগে না? একদম না। কেন? বাবা আমার মদ মাতালে। তিনটে বোন এখনো নিচে। মা মা তো কবেই সঙ্গে গেছে। এই টাকাটা রাখ না তবে। কারোর কাছে হাত পাতি না। কি নিবি বল? চাই শুধু কাজ, তার বদলে পেট ভরা ভাত। সত্যি চোখে জল চলে আসার মতো। খুব অপূর্ব লিখেছো কিন্তু তুমি। অনেক অনেক ভালোবাসা। ভীষণ ভীষণ ভালো লিখেছো এবং বলেছো। আসলে নিজের লেখা তো, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকটা ভাব প্রকাশ করা যায়, কণ্ঠে ধারণ করা সহজ হয়। আর সে আবার এটাও হয় অনেক সময় যে আমরা অনেকে লেখালেখি করি কিন্তু পাঠ করতে পারি না বা আবৃত্তি করতে পারি না। তোমার কবিতার সঙ্গে পথ চলা, তোমার ছোট্ট ছোট্ট অনুভূতি এবং লেখালেখির জীবনে সব নিয়ে আরও আড্ডা আমরা দেব অবশ্যই। সময় হয়েছে, নিয়ে নিচ্ছি একটা ব্রেক। ফিরে এলাম ব্রেকের পর। কথা ও কবিতায় আমার সঙ্গে রয়েছে ঝর্ণা সর্দার। একটা দারুণ সুন্দর সন্ধ্যা আমরা কাটাচ্ছি কবিতাকে সঙ্গী করে। আর এই রকম ঝর্ণার মতো আপনারাও যদি কথা ও কবিতার স্টুডিওতে আসতে চান, কবিতা শোনাতে চান আমাদের দর্শক বন্ধুদের, তাহলে যোগাযোগ করুন 9435317731 এই নম্বরে। ঝর্ণার সঙ্গে আমরা আছি, দুটো কবিতা শোনাও হয়ে গেল। একটু গল্প করি এবার। অবশ্যই। একটু যদি আমাদের শোনাও, দর্শক বন্ধুদেরকে বলো যে এই যে কবিতা নিয়ে চর্চা, তোমার কি মনে হয় যে কবিতা শেখার প্রয়োজন আছে নাকি নিজে থেকেও আত্মস্থ করে আবৃত্তি করা সম্ভব? কবিতা তো শেখার অবশ্যই প্রয়োজন আছে। না শিখলেই, শিক্ষাগুরু না থাকলেই কোনো বিষয়ে আমরা যথার্থ জ্ঞান উপলব্ধি করতে পারবো না। শুধু কবিতা কেন, গান, আঁকা, মানে যে বিষয়টাই বলি না কেন, শিক্ষক ছাড়া আমরা এগোতেই পারবো না। শিক্ষাগুরু দরকার। তো যখন তুমি বাইরে ছিলে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তাই তো? অবশ্যই, হ্যাঁ। তো তখন তো সেখানে হিন্দি ভাষার চর্চা, বাংলা, সেই সময় কি সুযোগ পেয়েছিলে কবিতা বলার? সেই সময় সুযোগ পেয়েছিলাম, আমি একদম হাতছাড়া করিনি। আচ্ছা। সেইখানে আমাদের দুর্গাপুজো হতো বাঙালিদের একটা, তো বছরে একবার করে অনুষ্ঠান হতো। তো সেখানে আমি নাম দেবই, সেখানে আমি নাম দেবই, একটা করে কবিতা প্রতি বছর বলে এসেছি এবং বিভিন্ন খেলাধুলায়ও অংশগ্রহণ করেছি, যেমন এখানে হয় আর কি। মানে ভালো লেগে, ভালোবাসো কালচারাল যে কোনো বিষয়ের সঙ্গে যুক্ত থাকতে, ছুটে যাই আর কি, যেখানে হয় পছন্দ করো। আর লেখালেখিটা কিভাবে শুরু হলো? লেখালেখি শুরু বলতে ফেসবুকে যখন আসলাম তখন ইন্দ্রাণী দত্ত বলে একজন দিদি দেখলাম লিখেছে একটা কবিতা। তো তার দেখি কবিতাতে অনেক কমেন্টসের পর কমেন্টস আসছে। তো আমি তখন ভাবলাম আমি ছবি পোস্ট করে কেন কমেন্টস নেব, আমিও তো কিছু লিখতে পারি। এইটা আমার মনের মধ্যে যখন আসলো, এটা কিন্তু একটা সুন্দর দিক। এবার আমার মনের মধ্যে আসলো না, আমি ছবি পোস্ট করে আমি একদম কমেন্টস নেব না, আমি আবার নিজস্ব সৃষ্টি দিয়ে কমেন্টস নেব। এটা যখন আসলো আস্তে আস্তে সবার লেখা পড়তে শুরু করলাম। করতে 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 প্রথম আমার গ্রুপ পারিজাত সাহিত্য পত্রিকা, সেইখানে আমি লেখা শুরু করি এবং আজ 3 বছর অতিবাহিত। আমি এখন বলতে গেলে বিভিন্ন সমস্ত টপিকের উপর আমি লিখি। একটা লেখা শুনলাম, বেশ ভালো লাগলো। সমস্ত টপিকের উপর এবং বিভিন্ন পত্রিকায় আমি এখন লিখছি। চলো আমরা একটা কবিতায় যাই। কি শোনাবে বলো আমাদের? একটু দেশের কথা শোনাই।
কবি সৌরেন চট্টোপাধ্যায় তির্যক ভঙ্গিতে আমাদের দেশ কিভাবে উন্নতির শিখরে পৌঁছাচ্ছে বলেছেন, সেটাই আমি শোনাবো একটু আঞ্চলিক ভাষায়। শোনা। তমান্নে মানো আর নাই মানো, তমান্নে মানো আর নাই মানো, দেশটা কিন্তু এগাইঠে। আগে যেমন কিরিং কিরিং বেল ছিল, এখন গান বাজা মোবাইল বানাইছে। বাসে, ট্রেনে, সাইকেলে, এমনকি পিচ্ছাপখানাতেও মোবাইলে ফুসুর ফুসুর গুজুর গুজুর কথা কয়ঠে। যদি তুমি বলো, এ কচি কি কইঠু রে, ঠিক খেলিবে, ঠিক কইয়ে দিবে। আর কি ও ভজা মাস্টার কি পড়া দিছে, আর ও টিউশন কখন যাব সেই কথাই কইঠি। তোমার নে মানো আরে নাই মানো, দেশটা কিন্তু এগাইঠে। পরীক্ষায় ফেল করলে ছেনাদের কত চাপ, তাই দেখে সরকার কয়ে দিছে ওসব ফেল টেল কিচ্ছু লাই, সবাই পাস। লক্ষণ মণ্ডলের বেটা পঞ্চু এই করে 9 ক্লাস পাস করে নিয়ে পঞ্চায়েতের দরখাস্তে বাপের নাম লিখেতে নল খল মণ্ডল। তোমার নে মানো আর নাই মানো, দেশটা কিন্তু এগাইঠে। এখন আবার কেবল টিভিতে কত সিনেমা, কত সিরিয়াল হয়ঠে। তো কি আর সিনেমা দেখবি, 15 মিনিটের সিনেমা হবে কি হবে নি, 25 মিনিটের কমার্শিয়াল ব্রেক। ও চা দোকানের কামাইও কি বলে জানো, মোর তো সিনেমা টিনেমা মোটে ভালো লাগেনি। মোর সিনেমা টিনেমা ছেড়ে বিজ্ঞাপনটা দেখি, ও বিজ্ঞাপনের নায়িকাগুলাই ভালো। তোমার নে মানো আরে নাই মানো, দেশটা কিন্তু এগাইঠে। পঞ্চায়েতের আগে গোষ্ঠ হালদার বেটা নেতাই চন্দর দমে মাল খেয়ে বাপকে এসে কয়েঠে, বাপ মুখে টাকা দাও, মো ভোটে দাঁড়াবো। বাপ বলেঠে, আরে লিথাই তু কৌকি, আগে তো নিজে সোজা ডাং হয়ে দাঁড়া, তারপর ভোটে দাঁড়াবি। শয়তানি না কইলে নেতাগিরি হবেনি, আগে তুই মাল খাওয়া ছেড়িয়ে দে, মু তোকে কথা দিটি পরের বছর ভোটে দাঁড়াইতে টাকা দেবো। তোমার না মানো আরে নাই মানো, দেশটা কিন্তু এগাইঠে। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। অনেক অনেক ভালোবাসা, আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা রপ্ত করাও তো ভীষণ কঠিন। সেই জায়গার, এটা অ্যাকচুয়ালি কোথাকার ভাষা? এটা বলতে গেলে ঝাড়গ্রামের, খানিকটা ঝাড়গ্রামের অন্তর্গত ভাষাটা। তো এই আঞ্চলিক কবিতাও তো ভীষণ অধ্যাবসায় দরকার, ভীষণ পরিমাণে প্র্যাকটিসের দরকার। আমি ছোটবেলাতে এই এই ভাষার একটা কবিতা বলেছিলাম, তো সেই থেকে এই ভাষার উপর আমার একটা টান জন্মে আছে, ভালোবাসা জন্মে আছে। যেখানে এই ভাষার একটু কবিতা দেখি মনে হয় যেন একটু বলার চেষ্টা করি। না না, খুব সুন্দর করেছো তুমি, খুব ভালো হয়েছে। চল আমরা পরের কবিতায় যাই। আচ্ছা, এবার আমি শোনাবো একটা মজার ছড়া শোনাই। কবি দেবব্রত দত্তের ছড়া ফলের দোকান। এটা শোনাচ্ছি কারণ একটা কারণও আছে, আমাদের তো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এখনো রেজাল্ট বেরোয়নি, সেহেতু আমি এই ছড়াটা কিন্তু শোনাবো। ফল দোকানে গিয়ে দেখি কাণ্ডই কি, ও মা, মাধ্যমিকের ফল বেরোনোর আগে সেটা ঠোঙা। পরীক্ষাটা দিল যারা রক্ত করে জল, সেই খাতাতে ঠোঙা করে দিচ্ছে আমায় ফল। ফলওয়ালা বলল, বাবু কি হয়েছে তাতে, ঠোঙাতেই তো ফলটা আমি দিলাম হাতে হাতে। কি কাণ্ড বলো দেখি, মানে সাংঘাতিক কাণ্ড। তবে রেজাল্ট ভালো হলে সেটা কিন্তু আবার খুব খারাপ দিক, তাই না? খারাপ রেজাল্ট হলে ঠিক আছে, চলো ঠোঙা বানিয়ে দিয়েছে ঠিক আছে, কিন্তু ভালো হলে তো গন্ডগোল একদম। তো ঝর্ণার আর মানে আরো একটা তুমি বলছিলে যে আরো একটা একটু অন্যরকম একটা কবিতা শোনাবে। একটু ফুলের কথা শোনাবো, একটু বলছিলে গল্প করতে করতে, তখন ফলের কথা শুনিয়েছি, এবার একটু ফুলের কথা শোনাই। তো দেবতার চরণে যে ফুলেরা ঠাঁই পায় না, যে ফুলেরা অবহেলায় রাস্তায় ঝরে যায়, পদপৃষ্ট হয়, সেই ফুলের করুণ আরতি আমি শোনাবো। কবিবন্ধু পার্থপ্রতিম চট্টোপাধ্যায়ের কলমে লেখা কবিতা শিমুল ফুল। ডালি ভরে কেহ লয় নাই মোরে তুলে, পরেনি খোঁপায় কেহ, দেউলে কভু ঠাঁই নাহি পেনু ফুলে, অসুচি বলে কি দেহ, প্রেম গুঞ্জনে মধু কৈশোর প্রাতে,
আসিল না কেহ মিলনের লাগি রাতে, রাঙিয়া উঠিন কবে কারে খুন করে, আমি তো জানি না কিছু, বিধাতাকে তাই অভিশাপ দিল মোরে, ফুল জনমের পিছু কার আশা পথে অকারণ চেয়ে থাকি, বেদনার সলিলে ডুবে যায় দুটি আঁখি, রজনী শেষে চেয়ে দেখি অবশেষে ঝরে পড়া ফুল শখ গলে যায় বিষে, ঝরে পড়া ফুল শখ গলে যায় বিষে। বাহ, একেবারে অন্যরকম একটা স্বাদের কবিতা শোনালে। আরো কবিতা শুনবো, সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি একটা ব্রেক। ফিরে এলাম ব্রেকের পর। কথা ও কবিতা আজকে আমাদের সঙ্গে রয়েছে ঝর্ণা সর্দার। ঝর্ণার কবিতা শুনলাম, মজার কবিতা শুনলাম, আবেগের কবিতা শুনলাম, প্রেমের কবিতা তো শুনলামই। এরকম আরও সুন্দর সুন্দর কবিতা আপনিও যদি শোনাতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। ঝর্ণা, ঝর্ণার কবিতাময় একটা ঝর্ণা আমরা কাটাচ্ছি আজকে। তো সেই শুরু থেকে তোমারই যেন ভালোবাসি আছি, সেখান থেকে ফলের দোকান এবং একটা আঞ্চলিক কবিতা, পুরোটা নিয়ে কিন্তু আমাদের রেশটুকু মনে রয়ে গেল। আমার মনে হয় দর্শক বন্ধুরাও ভীষণভাবে উপভোগ করবেন আমাদের এই কবিতা আড্ডাটা। তো এই কবিতায় পথ চলতে চলতে এবারে তোমার কাছে আমরা কি পাবো? এবারে আমি একটা অন্য রকমের একটা কবিতা শোনাবো। শুধু এটা কবিতা নয়, ভীষণভাবে বাস্তব আমাদের প্রত্যেকের জীবনে। আমরা অভিভাবকরা আমাদের ছেলে মেয়েদের সেইভাবে বলি যে বাবু তুমি ভালো মানুষ হও, মা তুমি ভালো মানুষ হও, দেখবে আমরা সেইভাবে বলি না। তাদের কাছ থেকে সবসময় আমরা চেয়ে এসেছি তোমাকে বড় বাড়ি করতে হবে, তোমাকে বড় গাড়ি কিনতে হবে, তোমাকে ওর মতো বড় চাকরি পেতে হবে, এর জন্য তোমাকে ক্লাসে ফার্স্ট হতে হবে, 90% নাম্বার নিয়ে আসতে হবে। এই সমস্ত আমরা এইভাবে চাপে আমাদের বাচ্চাদের সব সময় রেখে দিচ্ছি, শৈশবটাকে কোথাও নষ্ট করে দিচ্ছি। এবং অতিরিক্ত চাপ তো বাচ্চাকে মনে প্রভাব ফেলছে। হ্যাঁ, এবারে এই চাপ না নিতে পেরে কত ছেলে মেয়ে, কত সন্তানেরা তাদের জীবনের শেষ অধ্যায়টা বেছে নিয়েছে, সেই মাপকাঠি কিন্তু আমরা কেউই জানি না, খবরই রাখি না। আমরা আমাদের মতো ওদের কিছু খবর আমাদের নিউজ পেপার এবং টেলিভিশনের পর্দায় ভেসে আসে। আমরা আমাদের মনের মতো করে ওদের উপর বোঝাটা সবসময় চাপিয়ে দিয়ে চলেছি। তো সেই রকমই একটি কবিতা আমি শোনাবো, কবি জয় গোস্বামীর কলমে, টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি, হতেই হবে প্রথম, তার বদলে মাত্র 85। 5 নম্বর কেন কম? এই জন্য রোজ মুখে রক্ত তুলে খেতে আসে, এই জন্য তোমার মা রোজ কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমার স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠ ফাটা রোদ্দুরে পেঁচে বর্ষায় সারা দিন বসে থাকতো বাড়ির রকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে অটোওয়ালাদের ওই অসহ্য খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি এসে তোমার টাক্স দেখছি। তারপর ঢুকতে গিয়ে ওই ব্যবসা রান্নাঘরে। এই জন্য আমি হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার জল খাবার, সপ্তাহে 3 দিন কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সেসব হিসেব করবার? শুধু ছোটবেলায় নয়, এখনো যে টিউটোরিয়ালে যাস, জানিস না কত খরচাপাতি তার? সেখানে ঢুকলেই সবাই প্রথম হয়, প্রথম। কারোর অধিকার নেই দ্বিতীয় হবার। রোজ যাস, দেখিস না কত বড় বড় বাড়িও পাড়ায়, কত বড় বড় গাড়ি আসে, কত বড় বড় গাড়ি করে বাবা মায়েরা ছেলে মেয়েদের নিতে যায়, আর ওই গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, ঘেমো জামা, ভাঙা মুখ, গোপন টিফিন বাক্স দেখতে পাস না? মন কোথায় থাকে এই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক।
তোকে পাত্তা পেতে হলে যেতে হবে বিদেশে, ফরেনে। এনারাই হতে হবে, এনারাই এনারাই এনারাই। তবেই ম্যাজিক দেখবি। কবি, সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি সবাই এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি মাঝে মাঝে, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথমে। তবেই খবরের কাগজ ছবি ছাপবে, আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 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 5, 5 করে বাড়বে। নদীকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি, না 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 বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না না না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশে বসে, কত সুগন্ধ আসে, কথা বলে। না না, পড়ার কথাই দেখি না, উত্তর দে, নোট দে, নোটনি। যেতে আসতে দেখতে পাই কত ছেলে মেয়ে গল্প করছে। না না, আমি মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কত ছেলে মেয়ে কাদা মেখে বল খেলছে মাঠে, কত ছোট লোক। না না, আমি খেলতে যাই না, আমি খেলতে যাইনি, আমার কোনো বন্ধু নেই। না বাপি না, আছে, একজন আছে, অপু। অপু বলেছে, ওর বাবাও বলেছে প্রথম হতে, ওর বাবাও বলেছে খবরের কাগজের ছবি। না না বাপি, হ্যাঁ বাপি হ্যাঁ, অপু বলেছে ওর পড়াশোনা হয়নি একদম। অপু বলেছে ও ব্যাগ পাবে, ও বলেছে ও ব্যাগ পেলে বাড়িতে বাথরুম সাফ করার অ্যাসিড কোথায় রয়েছে সে জানে। বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়, উঠে যাবে কাগজের প্রথম পাতায়। কোথাও গিয়ে প্রত্যেকের নিজের সন্তানদের মুখগুলো ভেসে উঠবে কবিতার মধ্য দিয়ে। কারণ এরকম প্রচুর চাপ আমরা দিতে থাকি, সত্যিই দিতে থাকি। এটা প্রত্যেক বাবা মাই দিই, খুব কম বাবা মাই আছেন প্রতিযোগিতা। এই কবিতাটা যখন মানে এই সময়টা, যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমার মনে হয় আমরা প্রত্যেকেই মানে এর সম্মুখীন। একদম একদম। তো আরো অনেকটা সময় ঝর্ণা তোমার সঙ্গে আড্ডা দিতে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের সময় একেবারে প্রায় শেষ। তো একটা ছোট্ট, খুব ছোট্ট একটা কবিতা যদি আমাদের শোনাও। শোনাবো এবার। আমাদের খুব কাছের মানুষেরা, খুব প্রিয় মানুষেরা যখন আমাদের ছেড়ে চলে যায় বা চলে যাওয়ার কথা শোনায় বা বিদায়ের গান শোনায়, তখন মনে হয় হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে যদি তাকে আরও কিছুক্ষণ বেঁধে রাখতে পারতাম, তার যাত্রা ভঙ্গ করতে পারতাম, তো তখনই একটা কবিতা চোখের ওপর ভেসে ওঠে। তো সেই কবিতাটাই আমি শোনাবো। কবি নির্মলেন্দু গুণের কবিতা যাত্রাভঙ্গ। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকেই তুই পাবি। তখনও তুই বলিস যদি যাই, আমি জড়াবো তোর বিদায়ে দুটি পায়ে। তুই উঠবি আমার বৈতরণী নাই, নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোবো। হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। প্রেম বেঁচে থাকুক, ভালোবাসা জীবন্ত হয়ে উঠুক তোমার কবিতার মধ্য দিয়ে। আগামীর তোমার কবিতার পথ চলা আরও অনেক অনেক দূর পর্যন্ত পৌঁছে যাক সকলের মধ্যে, সকলের মনে। অনেক অনেক ভালোবাসা তোমাকে। একদম একদম। আজকের মতো কথা ও কবিতা এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে, কবিতায় থাকবেন। নমস্কার।